সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। দূর দূরান্তে দেশ অথবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমার সাথে সংযোগ হয়েছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের নতুন একটা এপিসোডে আপনাকে নতুনভাবে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমার আজকের জীবনের গল্পটা নাবিলার বাস্তব জীবন থেকে নেওয়া। এই লোম রহস্যকর বাস্তব ঘটনাটা যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, তো আপনি স্পষ্ট বুঝে যাবেন যে আল্লাহর বিচার কতটা ভয়ানক হতে পারে। সৃষ্টিকর্তা কাউকে খালি হাতে ফিরায় না। এই গল্প থেকে আপনি অনেক বড় কিছু শিখতে পারবেন। তাই আপনার কাছে আমার বিনীত রিকোয়েস্ট, গল্প শেষ পর্যন্ত শোনার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে নাবিলা সুলতানা। আমি কুড়িগ্রামের মানুষ। আমি আমার পরিবারের ব্যাপারে প্রথমত আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, আর আমার একটা ছোট ভাই আছে। আমার আব্বা আমাদের এলাকার একটা প্রাইমারি স্কুলের টিচার। আমি আমার গল্পটা কলেজ জীবন থেকে শুরু করি। আমি যখন কলেজে পড়ি তখন আমি অনেক মেধাবী একজন স্টুডেন্ট ছিলাম। আমি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি এবং এসএসসিতে আমি জিপিএ 5 পেয়েছি, যার জন্য আমি আমার এলাকাতে সবচেয়ে মেধাবী একজন স্টুডেন্ট। সবাই আমাকে অনেক ভালোবাসে। আর আমার আব্বা যেহেতু এই এলাকার হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার, সো আমাদের পরিবারটা অনেক সম্মানিত একটা পরিবার। আমার একটা ভালোবাসার মানুষ ছিল, যার কথা না বললেই নয়, যার নাম ছিল সুজন। সুজনের সাথে আমার সম্পর্কটা ক্লাস 8 থেকে। আমরা দুজন ক্লাসমেট। ক্লাস 8 থেকে আমরা দুজনকে প্রচণ্ড ভালোবাসি। আমি যেরকম মেধাবী, সুজনও কিন্তু যথেষ্ট মেধাবী। আমাদের পাশাপাশি গ্রাম, আমাদের পাশের গ্রামটাই সুজনদের। আমাদের দুজনের মাঝে প্রচণ্ড রকম প্রেম ভালোবাসার সম্পর্ক থাকে। দুই গ্রামের মানুষ সবাই জানে আমাদের সম্পর্কের কথা। সুজন কিন্তু বাবা মায়ের একমাত্র ছেলে, ওর আর কোনো ভাই বোন নেই। আর ওর বাবার সাথে আমার বাবারও মোটামুটি সম্পর্কটা অনেক ভালো, যার জন্য পারিবারিকভাবে আমাদের এই সম্পর্কের ব্যাপার সবাই জানে। এভাবে যেতে যেতে একটা পর্যায়ে আমার বিয়ের প্রস্তাব আসে বিভিন্ন জায়গা থেকে। বিয়ের প্রস্তাব আসে, তখন আব্বা সিদ্ধান্ত নিল যে আমাকে বিয়ে দিয়ে দেবে। তো যখন বিয়ের কথাবার্তা চলতেছিল, তখন আমি একদিন আব্বাকে ডেকে বললাম, বাবা তুমি তো আমাদের সম্বন্ধে সব কিছুই জানো, যে আমি সুজনকে অনেক ভালোবাসি, সুজনের সাথে আমার সম্পর্কের কথা। এত কিছু জেনে শুনেও তুমি কেন অন্য মানুষদেরকে আমাকে দেখাচ্ছ বা অন্য কোথাও বিয়ের ব্যাপার আমার সাথে কথা বলতেছো? তখন আমার আব্বা আমাকে বলে, মারে, গাছে যদি ফল ধরে কত মানুষের ঢিল মারে, এতে গাছের মালিকের রাগ করলে চলে না। তুই যেহেতু একটা কুমারী মেয়ে, বিভিন্ন জায়গা থেকে তোকে দেখতে আসবে, এটা নিয়ে আমি কারোর সাথে রাগারাগি বা ঝগড়া করতে পারবো না। তো আমি বললাম যে বাবা তুমি সুজনের আব্বার সাথে কথা বলো না। তো উনি বলে যে আমি মেয়ের বাবা, সুজনের বাবা আমার কাছে আসবে, আমি কিভাবে যাব? তো এর পরের দিন কলেজে গিয়ে আমি সুজনকে বলি যে সুজন, আমার আব্বা বলছে তোমার আব্বার সাথে কথা বলার জন্য, তুমি একটা কাজ করো, তোমার আব্বাকে আমাদের বাসায় পাঠাও। তখন সুজন তার বাবাকে যখন সব কিছু বলে, আর সুজন আমার আব্বাকে কেউ ভালো করে চিনে, তখন ওই সুজনের আব্বা আমাদের বাসায় আসে। বাসায় এসে আমার আব্বার সাথে কথাবার্তা বলে। কথাবার্তার এক পর্যায়ে আমার আব্বা, সুজনের আব্বাই বলে যে এই সম্পর্ক আপনি তো সব কিছু জানেন। তখন আমার আব্বা বলে যে হ্যাঁ আমি তো সব কিছু জানি। তখন সুজনের আব্বা আমার আব্বার কাছে প্রস্তাব রাখে, ছেলেটা যেহেতু মেয়েটাকে ভালোবাসে আর মেয়েটাও যেহেতু ছেলেটাকে ভালোবাসে, আর ওদের এই সম্পর্কটা আজকে দীর্ঘদিনের। সো একটা কাজ করলে কেমন হয়, দুজনেই একসাথে অন্তত এইচএসসিটা কমপ্লিট করুক, তারপরে না হয় আমরা বিয়ের কাজটা কমপ্লিট করি। কারণ মেয়েটা তার পূর্ণ বয়স হয়েছে, কিন্তু ছেলেটার বিয়ের জন্য এখনও পারফেক্ট বয়স হয়নি। অন্তত 2-3টা বছর আমরা অপেক্ষা করি। তো এই কথা বলার পরে আব্বা তো যথারীতি যেহেতু মেয়ে পক্ষ, তো আমার আব্বা রাজি হয়ে যায়। আমার আব্বা বলে ঠিক আছে, কোনো প্রবলেম নেই, আপনি আপনার ছেলের সাথে কথা বলেন। এইটা বলে তখন উনি চলে যায়। চলে যাওয়ার পরে সুজন আমাকে পরের দিন এসে বলে যে আব্বা কী বলছে। আমি বলি কেন, তোমার আব্বা তোমাকে কিছু বলে নাই? পরে বলে না, আব্বা তো কিছুই বলে নাই। আমি বললাম তোমার আব্বা বলছে আরও 3 বছর অপেক্ষা করার জন্য। তো সুজন প্রচণ্ড রেগে গেল, কেন আব্বা এই কথা কেন বললো? আমি বললাম বারে, তোমার আব্বা কেন এই কথা বললো আমি কি করে বলবো? তোমার আব্বা আমার আব্বার কাছে বলেছে আরও ম্যাক্সিমাম 3 বছর অপেক্ষা করার জন্য। তুমি একবার চিন্তা করে দেখো যে 3 বছরের মাঝে কী হয়ে যায়, তার কোনো খোঁজখবর আছে? এভাবে যেতে যেতে সুজন তার বাবার উপরে ভীষণ খেপে যায় এবং সে তার বাবার সাথে যতই কথা বলে, তার বাবা মা দুজনে একই কথা বলে যে মেয়ে কলেজে পড়ে, তুমিও কলেজে পড়ো, সে তোমার ক্লাসমেট, পারফেক্ট বয়স, অন্তত তুমি এইচএসসিটা কমপ্লিট করো, এইচএসসি কমপ্লিট করার পর আমরা বিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এভাবে পারিবারিকভাবে কথাবার্তা একদম ফাইনাল হয়ে আছে। ঠিক তারই কিছুদিন পরে আমার আব্বার এক ঘনিষ্ঠ বন্ধু বলতে আমার আব্বার দূর সম্পর্কের ফুফাতো ভাই হয়, ওনার বন্ধু একদিন আমার আব্বার সাথে কথা বলে হচ্ছে আমাদের বাড়ির পিছনে অনেক বড় একটা জায়গা আমাদের আছে, অনেক লম্বা একটা রাস্তার পাশে, মেইন রাস্তার পাশে। তখন উনি আমার আব্বার সাথে কথা বলে যে এই জায়গাটা ওনাকে দেওয়ার জন্য, এবং যত টাকা বলে আব্বা ওনাকে আব্বাকে তত টাকাই দিবে, উনি ওখানে একটা বড় কোম্পানি খুলবে। এই কথা বলার পরে আমার আব্বা প্রথমত বললো যে না, এটা আমার পিতৃক সম্পত্তি, এটা আমি বিক্রি করব না, কারণ এটা আমি এখানে কলার বাগান, আব্বা কিন্তু কলা বাগান করে রাখছিল এখানে, আর আমাদের এলাকার সবচেয়ে কলা বাগান, অনেক বড় কলা বাগান, এটা সবাই একটা আমি চিনে। তো যাই হোক, আমার আব্বা জায়গাটা বিক্রি করবে না। উনি যতই রিকোয়েস্ট করলো, আমার আব্বা না, বিক্রি করবে না।
এভাবে যেতে যেতে একদিন আব্বা কী করলো, ও আমার আব্বার ফুফাতো ভাই সহ তার বন্ধু একদিন আমাদের বাসায় বেড়াতে আসে। আমাদের বাসায় বেড়াতে আসে সন্ধ্যার দিকে। আসার পরে রাতের বেলায় এরা সবাই, আমি, আমার আম্মা, আমার ছোটো ভাই, তারপরে আব্বা এবং আব্বার হচ্ছে ফ্রেন্ড ফুফাতো ভাইয়ের ফ্রেন্ড সবাই একসাথে টেবিলে খেতে বসি। খাওয়া দাওয়া করার পরে আমি দেখলাম যে আমার হচ্ছে ওই যে আমার আব্বার ফুফাতো ভাইয়ের হচ্ছে ফ্রেন্ড, উনি আমার দিকে জানি কেমন কেমন করে তাকালো। আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, তখন উনি আমার আব্বাকে বলতেছিল, আচ্ছা এই মেয়েটাকে। তো আমার আব্বা বলে যে এটা আমার বড় মেয়ে। তো বলে আপনার মেয়ে কয়টা? আমার আব্বা বলে আমার একটাই মেয়ে, আর এই ছেলেটা তো ছোটো, ক্লাস 9-এ পড়ে। তখন আমার আব্বাকে উনি বললো যে মেয়েটার নাম কি? তখন আমার আব্বা বললো যে আমার মেয়েটার নাম হচ্ছে নাবিলা। তখন উনি বলতেছে যে আমার একটা কথা বলতে ইচ্ছে করতেছে, যদি আপনি কিছু না মনে করেন। তো আমার আব্বা বলতেছে না না, কী মনে করবো। তো উনি বলে যে আমার দুইটা ছেলে আছে, আমার দুইটা ছেলে আমেরিকাতে থাকে, ওখানে থেকে ওরা পড়াশোনা করে। আমার বড় ছেলের নাম হচ্ছে নাদিম এবং ছোট ছেলের নাম হচ্ছে নাফিও। আপনি যদি নাদিমের সাথে নাবিলার নামটা অনেক সুন্দর মিলে গেছে। তো আমার আব্বা বলতেছে হ্যাঁ মিলতেই পারে, নামে তো মিলতেই পারে। তখন উনি আর কোনো কিছু না বলে সকালবেলা হচ্ছে আমাদের বাসা থেকে চলে যায়। যাওয়ার পরে আব্বার ফুফাতো ভাইকে দিয়ে উনি আমাদের বাসায় প্রস্তাব পাঠায়। তো আমার আব্বার কাছে যখন প্রস্তাবটা আসে, আব্বা ওনাদের সম্বন্ধে খোঁজ খবর নেয়, জানতে পারে ওনার দুইটাই ছেলে, কোনো মেয়ে নেই, দুই ছেলে আমেরিকাতে থেকে পড়াশোনা করেছে এবং তারা দুজনে এখন বাংলাদেশে আছে এবং দুজনেই যথেষ্ট সুন্দর, স্মার্ট এবং দুজনেই হচ্ছে সমবয়সী। তো যাই হোক, এরকম প্রস্তাব পাওয়ার পর আমার আব্বা প্রথম দিকে একটু ঘাবড়ে যায়, মানে আমাকে কি বলবে, মাকে কি বলবে ঠিক বুঝাইতে পারতেছিল না। একদিন আব্বা আমাকে আর আমার আম্মাকে আর আমার ছোটো ভাই, আমি, আব্বা আর হচ্ছে আমার মা একসাথে হচ্ছে ড্রয়িংয়ে বসে আমার আব্বা আমাকে বলতেছিল, মারে তোরা একটা কথা বলে কিছু মনে করিস না। আমি বললাম হ্যাঁ বাবা বলো না। তখন উনি আমাকে বললো যে আমি তো জানি যে তুই সুজনকে অনেক বেশি ভালোবাসিস, সুজনের সাথে তোর অনেক মধুর সম্পর্ক, কিন্তু আমার একটা বিয়ের, মানে তোর একটা বিয়ের প্রস্তাব আসছে, এত ভালো মা আমি তোকে বলে বোঝাইতে পারবো না। তখন আমি আমার বাবাকে বললাম যে ঠিক আছে, কোত্থেকে আসছে বাবা তুমি আমাকে বলো। তখন উনি আমাকে বললো যে তোর মনে আছে তোর একটা আমেরিকান আঙ্কেল যে আমাদের বাসায় ওই দিন আসছিল, তোর হচ্ছে তোর ওই যে আমার ফুফাতো ভাইয়ের সাথে। আমি বললাম যে হ্যাঁ আসছিল তো, ফর্সা করে লম্বা, বিদেশির মতো দেখতে একটা লোক। পরে বলে এই লোকের দুটো ছেলে আছে, তারা দুজনে হচ্ছে আমেরিকা থেকে পড়াশোনা করে, ওনার বড় ছেলের সাথে তোর বিয়ের কথাবার্তা উনি আমাকে প্রস্তাব করছে, এখন কী করে বলতো। আমি এক কথায় বললাম যে বাবা আমি সুজনকে এত ভালোবাসি, তুমি কি আমার ব্যাপারটা বুঝতেছো না। এইটা বলার পরে আমি রাগারাগি করে রুম থেকে বেরিয়ে যাই। কিন্তু তখন আমার মা আমার আব্বাকে কি বলে আমি জানি না। আমার মা হয়তো আমার বাবাকে এমন কিছু বলে যে বাবা রাজি না হয়ে আর উপায় নাই। বাবা তখন আমাকে প্রেশার ক্রিয়েট করতে থাকে যে না, ছেলেটা অনেক ভালো, আমেরিকাতে পড়াশোনা করছে, দেখতে অনেক স্মার্ট, ওদের ঢাকা শহরে 3-4টা বাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক, ওরা অনেক বড় বিজনেসম্যান, সো এখানে আমি তোকে বিয়ে দেবো। আমি যত কথাই বললাম আমার আব্বা কোনো কথায় রাজি হলো না। তো শেষের দিকে আমি বললাম যে আব্বাকে যখন আমি হুমকি তুমকি দিচ্ছি, তুমি এরকম করলে আমি মরে যাবো, আমি বিষ খাবো, এই করবো সেই করবো। একটা পর্যায়ে ওই লোকটা আমার আব্বাকে ফোন করে বলে যে আপনার মেয়েটাকে আমার যথেষ্ট ভালো লেগেছে, আর আপনি যদি আপনার মেয়েটাকে আমার ছেলের কাছে দেন, তাকে আমি রাজরানী করে রাখবো। যখন আমার আব্বা বলে আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমি আমার মেয়েকে আপনার ছেলের কাছে বিয়ে দেবো। তখন উনি ফাইনালি কথা ওনার ওই লোককে আমার আব্বা দিয়ে ফেলে। আমার আব্বা কথা দেওয়ার পরে আব্বা আমাকে এবার বিভিন্নভাবে প্রেশার দিতে থাকে, বিভিন্নভাবে প্রেশার ক্রিয়েট করতে থাকে। তো আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আমি কী করব। আমি সুজনকে যতই বলি, সুজন আমাকে বলে যে ঠিক আছে চলো আমরা পালিয়ে যাই। সুজন বারবার পালিয়ে যাওয়ার কথা বলে। তো আমি সুজনের সাথে বললাম যে ঠিক আছে, পালিয়ে যাওয়া ছাড়া আমাদের কাছে দ্বিতীয় কোনো রাস্তা নাই। আমি সুজনের সাথে কথাবার্তা ফাইনাল করলাম যে আজকে মঙ্গলবার ছিল, মঙ্গলবার রাতের বেলা আমি সুজনের সাথে পালিয়ে যাব। আমি আমার ছোটো ভাইকে অনেক বিশ্বাস করে এবং যথেষ্ট পরিমাণ ভালোবাসি। আমি আমার ছোটো ভাইকে সব কিছু বলি, ওকে বলি যে আজকে তো আপু চলে যাব, তুই ঠিকমতো পড়াশোনা করবি, ভালো থাকবি, আর আব্বা আম্মার প্রতি খেয়াল রাখবি, কিচ্ছু বলবি না তাদেরকে। আমি আমার ছোটো ভাইকে আদর করে সন্ধ্যা রাতে সব কিছু খুলে বলি, কিন্তু ছোটো ভাই রাতের বেলায় গিয়ে আমার আব্বার কাছে সব কিছু বলে দেয়। বলে দেওয়ার পরে আমি যখন বাসা থেকে বের হই, বাসা থেকে বের হওয়ার সাথে সাথে আমার আব্বা আমার সামনে এসে দাঁড়ায়। আমি বাসা থেকে বেরোচ্ছি, বের হওয়ার পরে আমি দেখতেছি যে আমার আব্বা আমার সামনে, মানে আমি জাস্ট ব্যাগ টেক নিয়ে বেরোচ্ছি, আমার টাইমে আব্বা সামনে দাঁড়ায় আছে। রাত মেবি তখন প্রায় 1টার মতো বাজে। আমি আব্বাকে দেখে একদম ঘাবড়ে গেছি। আব্বা বলতেছি তুই কোথায় যাচ্ছিস মা? আমি বললাম আব্বা আমি তো সুজনকে অনেক ভালোবাসি, তুমি তো জানো, তো সুজনকে ছাড়া আমি অন্য কারো কথা চিন্তাই করতে পারি না। তুমি তোমার হচ্ছে ফুফাতো ভাইয়ের ফ্রেন্ডের সাথে আমার বিয়ে ঠিক করছো, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমি সুজনের কাছে চলে যাচ্ছি, তুমি আমাকে মাফ করে দাও আর তুমি আমাকে যেতে দাও। তখন আমার আব্বা বলতেছে আমার মেয়েটা যে এত ভালো কথা বলতে পারে এটা তো আমার জানাই ছিল না। আমার মেয়ে যে কবে কথা বলতে শিখছে সেটা তো আমার মনে নাই। মারে তুই তো ওই দিন হাফ প্যান্ট পরে ঘুরেফেরা করতি, কবে তুই তো মেধাবী, তো শিক্ষিত হয়ে গেলি, আমার চেয়ে অনেক বেশি জানিস তুই।
এগুলো বলে বলে আমার আব্বা কান্না করতে শুরু করে। কান্না করতে করতে বলে, মারে তুই যদি যেতে চাস আমি তোকে আটকাবো না, আমি শুধু তোকে একটা কথা বলবো, তুই যদি আজকে চলে যাস তাহলে কালকে সকালে এই গ্রামের সব মানুষ আমাদের বাড়িতে আসবে। আমি বলি হ্যাঁ আসবেই তো, তুমি যদি সবার কাছে বলো তাহলে কি সবাই আসবে না? তুমি সবার কাছে বলার দরকার কি? আমি চলে যাচ্ছি, তুমি কারো কাছে বলার দরকার নেই। আমার আব্বা বলে, না রে, মাইকিং করা হবে এলাকাতে। আমি বলি কেন মাইকিং করা হবে? পরে আব্বা বলে, কেন আমি মরে গেলে কি এলাকাতে মাইকিং হবে না? তখন মনের অজান্তে আমার চোখে জল এসেছে। আমি বলি তুমি মরে যাবা মানে? পরে বলে, কী বলিস তুই চলে গেলে আমি বেঁচে থাকবো? যে মেয়েটাকে আমি এত ভালোবাসি, আমার এই মেয়েটা চলে যাবে, আমি এটা কোনো দিনও মানতে পারবো না। তুই পালায় যাইতে হবে না রে মা, আমি কালকেই তোর সাথে সুজনের বাবার সাথে কথা বলে কালকের মধ্যে তোর বিয়ের হচ্ছে সব কিছু ঠিক করবো। আমি তখন এত খুশি হলাম, আমি বললাম বাবা সত্যি তুমি আমার সব কিছু ঠিক করবো? আব্বা বলে হ্যাঁ আমি সব কিছু নিজে ঠিক করবো, তোর বাসা থেকে পালানোর দরকার নেই, তুই ঘরে যা। আমি সুজনকে ফোন দিয়ে বললাম, সুজনও অনেক খুশি, ও বাসায় ফিরে যায়। আমাদের দুজনের মাঝে এত মধুর সম্পর্ক হয়। সেদিন সারা রাত আমরা ফোনে কথা বলি এবং প্রায় ভোর 5টার দিকে সুজন আমাদের ঘরের পিছনে আসে, জানালাতে উকি মেরে আমি সুজনের হাতটা ধরি। আমাদের এত মধুর সময় কাটে, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি আমার সব ফ্রেন্ডদেরকে, সব রিলেটিভদেরকে ফোন করে বলি যে আমার আব্বা সুজনকে মেনে নিয়েছে এবং সুজনের সাথে আমার বিয়ে হবে। এভাবে যেতে যেতে একদিন কেটে গেল। আর আমি বললাম যে বাবা তুমি কি সুজনের বাসায় যাবা না? তুমি সুজনদের বাসায় কেন যাচ্ছ না কথা বলার জন্য? আব্বা বলে, যাবো তো, তাড়াহুড়ো করতেছিস কেন, আমি কালকেই যাব। এটা বলে এর পরের দিন সকালবেলা হঠাৎ করে আমার পুপি, আমার ফুপা, তারপর হচ্ছে আরও অনেক মেহমান আমাদের বাড়ি আসছে। তো এত মেহমানকে দেখার পর আমি একটু ঘাবড়ে গেলাম। আমি মাকে জিজ্ঞেস করতেছি যে মা আমাদের বাসায় তো মেহমান কেন আসতেছে সকাল একদম ভোরের দিকে? তখন মা বলতেছে, কই আমি তো জানি না তো মেহমান কেন আসতেছে। তখন আমার একটা পুপাতো বোন ছিল, পুপাতো বোনটা আমাকে বলতেছে যে কিরে আপু তোর নাকি বিয়ে? আমি বললাম আমার বিয়ে? তোর কে বলছে? পরে বলে হ্যাঁ কেন, সবাই তো বলতেছে, পুপা তো বললো তোর বিয়ে, সবাই তো আমরা তো তোর বিয়েতে আসছে। আমি বলি কী বলিস তুই, আমার বিয়ে আমি জানি না। তখন এভাবে যেতে যেতে প্রায় 12টার দিকে হঠাৎ করে হচ্ছে আমার সেই আব্বার ফুফাতো ভাইয়ের বন্ধু আর ওনার ছেলে, 2টা ছেলে আর হচ্ছে আরও 3-4টা মেয়ে একটা মাইক্রোবাস নিয়ে আমাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পর আমি একটু ঘাবড়ে যাই, কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যে কী করবো, কাকে কী বলবো। আমি আমার বাবাকে বলতেছি, বলছে বাবা এইসব কি? বাবা বলতেছে একজন বাবা কখনোই চায় না যে তার মেয়ের জীবনটা নষ্ট হোক। বাবা যা করে সন্তানের ভালোর জন্যই করে। আর আমার কাছে মনে হচ্ছিল যে আমি যে প্রস্তাবটা তোকে দিয়েছি বা যে বিয়ের প্রপোজালটা তোর আসছে এটা 100% রাইট, তুই কোনো কথা বলবি না, আমি আজকের মাঝে তোর বিয়ে দিয়ে দেব। এটা শোনার পর মনের অজান্তে আমার চোখে জল এসে গেল। আমি বালিশটাকে চাপড়ে ধরে ইচ্ছা মতো কাঁদতেছি আর মাকে গিয়ে বলতেছি, মা এটাও কি বাবা মার সাথে করতে পারবে? তো মা আমাকে বলতেছে যে তোর বাবা যদি যেটা ভালো মনে করে সেটাই করবে, কেন তুই এরকম করবে? আমি বললাম যে দেখো মা আমার পক্ষে এটা কোনো দিনও সম্ভব না। আমি তো সুজনকে এত ভালোবাসি, আমি কখনো তোমাদেরকে বিশ্বাস করাতে পারবো না। আমার সারা দুনিয়াটা একদিকে, সুজন একদিকে, তোমরা প্লিজ আমাকে সুজনের কাছ থেকে সরাই দিও না। আমি যতই কান্নাকাটা করি আমার হচ্ছে নির্দয়ান বাবা মা আমার কোনো কথাই শোনে না। আমাকে আমার বাবা লাস্টের দিকে বলতেছে, তুই যদি আমার কথা না শুনিস, আব্বা একটা বিষের বোতল হাতে নেয়, আমাকে বলতেছে তুই যদি বিয়েতে রাজি না হোস, তুই যদি আজকের মধ্যে বিয়েটা কমপ্লিট না করিস, তাহলে আমি আজকে বিষ খেয়ে কবরে চলে যাব। আমার মা এসে আমার হাতটা ধরে বলতেছে, মারে তুই আমারে বিধবা করিস না, তুই আর মানুষকে হাসাস না, আর মানুষকে নাচানাচি করিস না, এগুলো তুই আর করিস না, অ্যাটলিস্ট তুই রাজি হয়ে যা। আমার মা আমার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করে। চোখের পানিগুলো টপ টপ করে পড়তে পড়তে আমার বুকটা ভিজে যাচ্ছে। আমার চোখের পানিতে আমি সুজনের ভালোবাসাটাকে মুছে ফেললাম। আমি ভুলে গেলাম আমি সুজনকে, আমি একটা মোমের পুতুল হয়ে গেলাম। তারা আমাকে সাজালো, আমার মাথায় টিকলি দিল, শাড়ি পরালো, আমার হাতে মেহেদি দিল। আমি জানি না আমাকে কেমন করে বধূ সাজিয়ে দিল। বধূ সাজিয়ে ওই অপরিচিত লোকটার সাথে আমার বাবা আমার বিয়ে দিয়ে দিল এবং বিয়ে দিয়ে রাতের মধ্যে আমাকে ঢাকা পাঠিয়ে দিল। ঢাকা যাওয়ার পরে আমি প্রথম আমার বাসর ঘর হয়। বাসর রাতের পরের দিন আমার কাছে মোবাইল ফোন ছিল না। আমার যার সাথে বিয়ে হয় তার নাম ছিল নাদিম। নাদিমের কাছে মোবাইল ফোন ছিল। আমি সকালবেলা বলতেছি যে আপনার মোবাইল ফোনটাকে আমাকে একটু দিবেন। পরে বলতেছে কেন? আমি বলি একটু দেন না। তো উনি বলে আচ্ছা ঠিক আছে নাও। তো মোবাইল ফোনটা আমাকে দেওয়ার পরে আমি সুজনের নাম্বারে কল দিই। আমি সুজনের নাম্বারে প্রায় 10-15টা কল দিই, কিন্তু সুজনের নাম্বারে কোনো কল ঢোকে না। আমি যতই কল দিই নাম্বারটা বন্ধ বলতেছে। তখন সুজনের বন্ধুর একটা নাম্বার আমার মুখস্থ আছে, আমি তাকে ফোন করি। তার নাম ছিল রবিন ভাই। আমি রবিন ভাইকে ফোন করি, বলি যে ভাই সুজনের নাম্বারটা বন্ধ কেন? সুজনের নাম্বার তো পাচ্ছি না। পরে বলে সুজনের নাম্বারে কল পাচ্ছেন না? আমি বলি যে না, সুজনের নাম্বারে কল পাইতেছি না। উনি আমাকে বলে যে ঠিক আছে, আপনি কি আশেপাশে কোনো শব্দ শুনতে পাচ্ছেন না? আমি তখন আশেপাশে অনেক চিৎকারে কান্নাকাটি এরকম শব্দ শুনতে পাই। তখন আমি বলি হ্যাঁ শব্দ তো শুনতেছি, কেমন জানি কান্নাকাটি চিৎকারের শব্দ। পরে বলে আপনি নতুন শাড়ি পরেছেন, আপনি লাল শাড়ি পরেছেন
আর সুজন সাদা কাফন পরেছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে সুজন সাদা কাফন পরেছে মানে আমি তো আপনার কথা কিছুই বুঝতেছি না। তখন উনি আমাকে বলতেছে যে গতকালকে রাতে সুজন বিষ খেয়েছে। আমি তখন বললাম যে সুজন বিষ খেয়েছে? পরে বলে হ্যাঁ সুজন বিষ খেয়েছে। আমরা রাত 3টার দিকে সুজনকে হাসপাতালে নিয়ে গেছিলাম, বাট ওখান থেকে ওর ডেড বডি ফিরে আসছে। আমরা ওকে দাফন কাফন করার জন্য থানা থেকে পুলিশ আসছে, কাফন হচ্ছে না, দাফন কাফন করতে পুলিশ দিচ্ছে না, লাশ কাটার জন্য অনেক প্রবলেম হচ্ছে। এগুলো নিয়ে চেয়ারম্যান মেম্বার এখানে সবাই, ওর আব্বা আম্মা সবাই কান্নাকাটি করতেছে। মোবাইলটা হাত থেকে পড়েছে, আমি ঢলে পড়ে যাই। আমি জানি না, আমার প্রায় 2 ঘন্টা পর আমার জ্ঞান ফেরার পর আমি দেখতে পাই যে একজন ডাক্তার আসছে। তারপরে আমার শ্বশুর, আমার জামাই, তারপর হচ্ছে জামাইয়ের বড় ভাই, ওনার নাম হচ্ছে ছোটোটার নাম হচ্ছে নাদিম, আর বড়টার নাম হচ্ছে নাফিও ভাই, আর হচ্ছে ওনার ছোটো ভাই, বড়জনের নাম হচ্ছে নাফিও এবং ছোটোজনের নাম হচ্ছে নাদিম। আমার নাদিমের সাথে বিয়ে হয়, নাফিউর কিন্তু বিয়ে হয় না এখনও। আমি জানি না যে ও বড় ভাইকে কেন বিয়ে দিল না, বড় ভাইয়ের আগে কেন ছোটো ভাইকে বিয়ে করালো, এগুলো আমি আসলে কোনো কিছু জানি না। কিন্তু ওর আব্বা প্রথম দিকে একটা কথা আমাদের পরিবারের কাছে বলেছিল যে নাদিম নাকি বড়, নাফিও ছোট। কিন্তু আমি এখন শুনতেছি যে নাফিও হচ্ছে বড়, নাদিম ছোট। যাক, ছোটো ভাইয়ের সাথে আমার বিয়ে হলো। এইভাবে ডাক্তার আসার পরে আমার স্যালাইন দেওয়ার পরে প্রায় আজকে সারাটা দিন আমি সন্ধ্যার দিকে একটু উঠলাম খাট থেকে, উঠে আমি বারান্দায় গিয়ে বসে চিন্তা করতেছি আমি একটা মানুষকে কবরে পাঠাই দিলাম। আমি রাগ করে আমার আব্বা আম্মার কারোর সাথে কথা বলি না। ওরা আমাকে বলে যে তুমি তোমার আব্বা আম্মাকে দেখতে যাও, আমি আর আমার আব্বা আম্মাকে দেখতে চাই না। 4 দিন পরে আমার আব্বা আম্মা ঢাকাতে এসে আমাদের বাসায় আসার আমি আমার আব্বা আম্মার সাথে কোনো কথা বলি না, আমি কোনো কথাই বলি না। আমি আমার মতো করে চলতেছে, ওনাদের সাথে কোনো কথা বলি না। আমি শুনতে পাই যে ওরা নাকি মামলা করছিল আমার আব্বার নামে। কিন্তু আমার যেখানে বিয়ে হয়েছে, আমার যিনি শ্বশুর, ওনার আবার কেমন জানি ফ্রেন্ড পুলিশের অনেক বড় কর্মকর্তা। ওনাদের সাথে কথা বলে মামলা নাকি ওখানে থানাতে গেছে মামলা দেওয়ার জন্য সুজনের আব্বা, কিন্তু আমার আব্বার নামে কোনো মামলা থানাতে নেওয়া হয় নাই। তো যাই হোক, এভাবে যেতে যেতে আমার আব্বা আম্মা 3 দিন পর্যন্ত আমাদের বাসায় ছিল। আমি দুজনের সাথে কোনো কথা বলি নাই। লাস্ট পর্যন্ত আব্বা আম্মা কান্নাকাটি করে আমাদের বাসা থেকে চলে যায়। আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। আমি শ্বশুর বাড়ি থেকে আমাকে যতই বলা হয় যে যাও না, তোমাদের বাড়ি থেকে ঘুরে আসো, বাট আমি আমাদের বাড়িতে যাই না। এর মধ্যে যেতে যেতে আমার শ্বশুর প্রায় 2 মাসের মতো কেটে যায়। 2 মাসের পরে আমার শ্বশুর বলতেছে যে উনি আমেরিকাতে যাবে, ওনাদের আমেরিকাতেও বিজনেস আছে, তো উনি আমেরিকাতে যাবে। তো উনি আমেরিকাতে যাওয়ার জন্য উনি চলে যায়। তখন বাসার ভিতর আমি থাকি, একটা কাজের মেয়ে, একটা কাজের ছেলে, আর ওরা 2 ভাই, নাফিও আর নাদিম। তো যাই হোক, এভাবে যেতে যেতে একদিন আমার স্বামী আমাকে বলতেছে যে শোনো, আমি আজকে একটু চিটাগংয়ে যাব, আমার একটু ব্যবসায়িক কাজে চিটাগংয়ে যাব, আমার হয়তো ফিরতে অনেক রাত হয়ে যেতে পারে, তুমি রাতের বেলায় খাওয়া দাওয়া করে তুমি ঘুমায় যাবা। তো ঠিক আছে, আমি রাতের বেলায় খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমি শুয়ে পড়ছি। রাত তখন আনুমানিক 2টার 1টার মতো বাজে। হঠাৎ করে আমার ঘরের দরজায় কে জানি দরজা নক করতেছে, বারবার নক করতেছে। আমি তখন বুঝতে পারতেছিলাম না যে আমি দরজা খুলবো কিনা, কারণ ও তো বাড়িতে নাই বা কে। আমি তখন বাইরে থেকে জিজ্ঞেস করতেছি যে কে। তখন আমাকে বলতেছে যে আমি নাফিও। আমি বললাম যে ভাইয়া আপনি এত রাতে? পরে বলতেছে দরজাটা খুলো, তোমার সাথে আমার কথা আছে। তো আমিও দরজা খুলতেছি না, দরজা না খুলে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। অনেকক্ষণ ধরে আমি বুঝতে পারতেছিলাম না যে কী করবো। প্রায় 5 মিনিট পরে আমি দরজা খুলে দেখলাম যে উনি ঘরের দরজা দাঁড়ায় আছে উনি ঘরের ভিতর। আমি দরজা খোলার সাথে ঘরের ভিতরে ঢুকলো। তো ঢুকার পর আমি বললাম ভাইয়া আপনার কি শরীর খারাপ লাগতেছে, কিছু খাবেন আপনি? পরে বলতেছে না কিছু খাবো না। পরে আমি বললাম যে ভাইয়া আমি আপনার জন্য চা বানিয়ে দিই। পরে বলতেছে না চা খাবো না। তো আমি বললাম যে ভাইয়া আপনি আমার বেডরুমে চলে আসছেন, কোনো সমস্যা আমাকে বলেন। তো বলে না কোনো সমস্যা নাই, এটা বলুন আমার পাশে বসার পরে আমি খুব খেয়াল করে দেখতেছি যে ওনার ভিতরে কেমন জানি ওনার অন্যরকম, মানে চেহারার মধ্যে অন্যরকম কিছু একটা বেশি আসতেছে, ওনার শরীর দিয়ে ঘাম পড়তেছে। তখন আমি কিছুই বুঝতে পারতেছি না। উনি আমার সাথে বিভিন্ন কথা বলে সময় ওয়েস্ট করতেছে। কথা বলতে একটা পর্যায়ে উনি আমার হাত চাইপা ধরে। যখন আমার হাত চাইপা ধরে এমনকি বলতেছি যে ভাই এগুলো কী করতেছেন, হাত ধরতেছেন কেন? এটা তুমি হাতটা ঝাড়া দিয়ে মোবাইল ফোনটা নিয়ে আমি বাথরুমে ঢুকে যাই। বাথরুমে ঢুকে আমি আমার স্বামীকে কল দিই, আমি নাদিমকে কল দিয়ে বলি যে নাদিম এই ঘটনা, আমাকে তোমার ভাইয়া আমার রুমে আসছে, এসে আমার সাথে বিভিন্ন কথা বলতেছে, উনি মনে হয় ড্রিঙ্কস করছে আর উনি আমার হাত চাইপা ধরছে, আমি কী করবো তুমি আমাকে বলো। তো আমাকে বলতেছে যে কী বলতেছো এগুলো তুমি? আমি বলি হ্যাঁ আমি যা বলতেছি একদম ঠিক বলতেছি, তুমি আমাকে একটা বুদ্ধি দাও, এখন আমি কী করবো? পরে বলো তুমি এখন কোথায়? আমি বললাম যে আমি বাথরুমে আছি। তো পরে বলতেছে যে দেখো আমার ভাইয়া অনেক ভালো মানুষ, হয়তো তোমার সাথে কথাবার্তা বলতে আসছে, সব কিছু ঠিক হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, তুমি বাথরুম থেকে বের হও। আমি বললাম যে না আমি বাথরুম থেকে বের হবো না, তুমি যতক্ষণ না আসবা, 3 দিন 4 দিন যত যাই হোক আমি বাথরুম থেকে বের হবো না।
ও আমাকে বলে যে কী বলো, তুমি বাথরুম থেকে বের হবা না? আমি বললাম যে না, বের হবো না। তো ওর ভাই একটু পরপর দরজা নক করে, কিন্তু আমি দরজা খুলতেছি না, বাথরুমের দরজা নক করে দিয়েছি। প্রায় এরকম করে যেতে যেতে আমি প্রায় 1.5 ঘন্টার মতো বাথরুমের ভিতরে ছিলাম। 1.5 ঘন্টা পরে ও আমারে কল দিছে, আমার স্বামীর সাথে আমার কথাই চলতেছে। তো আমাকে বলতেছে ঠিক আছে তুমি বাথরুমেই থাকো, আমি আসতেছি। রাত প্রায় 3:30টার মতো, 3:30 বাজে। ও আমাকে বলতেছে যে আচ্ছা শোনো, তুমি এখন বের হও, আমি ভাইয়ের সাথে কথা বলছি, ভাইয়া তোমার রুমে নাই, ভাইয়া তোমার রুম থেকে চলে আসছে, তুমি বের হয়ে দরজাটা খোলো। আমি বললাম তুমি কোথায়? পরে বলে আমি ঘরের দরজায় দাঁড়ায় আছি। ওর কথা শুনে আমি যখন হচ্ছে বাথরুমের দরজাটা খুললাম, আমি সাথে সাথে দেখি যে ওর ভাই দাঁড়ায় আছে। ওর ভাই আমার উপরে হিংস্র ভাগের মতো ছাপিয়ে পড়লো। বাথরুমের থেকে সে আমার সাথে ধস্তাধস্তি করতে করতে রুম পর্যন্ত আসে। আমি যতই চিল্লা ফিল্লা করি ও আমার কোনো কথাই শোনে না। ওর যা করতে মন চায় আমার সাথে তা করে। সবশেষ আমি প্রচণ্ড কান্না করে আমি শুয়ে থাকি, কান্না করতে থাকি। আর আমিও আমার স্বামীকে যতই কল দিই ও লাইন কেটে দেয় এবং একটা পর্যায়ে ও মোবাইল বন্ধ করে দেয়। আমি আমার বাবা মায়ের সাথেও কথা বলি না, আমি কাকে ফোন দিব, কী বলবো, কিছুই বুঝতে পারতেছি না। এভাবে যেতে যেতে আমি আর কোনো কিছু, আমি আমার আব্বা আম্মার সাথেও কোনো কথা বলি না। সারাদিন কেটে গেল। দুপুরবেলা ও আমাদের বাসায় আসছে। বাসায় আসার পরে আমার আব্বা মানে ও আমারে বলতেছে যে আমি ওকে বলতেছি যে তুমি জানো তোমার ভাই আমার সাথে কী করছে? তখন বলে চুপ করো, ভাইয়া করছে, এখন কি এগুলো মানুষের কাছে বলতে হবে? আমি বলি তোমার বড় ভাই আমার সাথে এই কাজগুলো করছে, আমি বলবো না? পরে বলে বললে কি হবে, যা হবার তা তো হয়ে গেছে না, এখন এগুলো বলা বলি করে কোনো লাভ নাই। আমি বলি তুমি এগুলো কী বলতেছো? আমি এগুলো বলবো না কারো কাছে। পরে বলে দেখো তুমি যদি সংসারে শান্তি চাও, সুখ চাও, তাহলে প্লিজ এই কথাগুলো কারো কাছে বলো না, এগুলো অ্যাটলিস্ট বন্ধ রাখো। এভাবে যেতে যেতে আমি ওর ভাই তারপরে প্রায় আরও 1.5 মাস কেটে যায়। 1.5 মাসের মাঝে ওর বড় ভাইয়ের সাথে আমি আর কথা বলি না। ওনাকে দেখলে আমি অন্যদিকে তাকাই থাকি। বাট আমি ছোটো ভাইয়ের সাথে, ওর ছোটো ভাই নাদিমের সাথে আমার সংসার চলতেছে। 1.5 মাস পরে একদিন আমার আব্বা আম্মা আবার আমাদের বাড়িতে আসে। বাড়িতে আসার পরে সেদিন আমি আমার মায়ের সাথে কথা বলি। আমি মাকে জিজ্ঞেস করি মা কেমন আছো, শরীর ভালো তো, সব কিছু কথা বলি। কিন্তু আমার শ্বশুর বাড়িতে কী প্রবলেম এগুলো আমার মাকে বলি না। একটা পর্যায়ে আমার মা আমাকে বলতেছে যে মারে তোর সুখের জন্য তোর আব্বা কত কী করছে, তুই কি তোর আব্বার সাথে একটু কথা বলবি না? আমি বলি আমার সুখের জন্য আব্বা কী করছে, আমার সুখের জন্য মা তুমি আমাকে একটু বলো তো। পরে বলি কী বলো, যে যক্ষের ধন তোর বাবা বুকে আগলে রাখছে, আমাদের এত বড় কলা বাগানটা তোর আব্বা 1 টাকা না নিয়া তোর জামাইয়ের নামে লিখে দিছে। আমি বলতেছি যে আমার জামাইয়ের নামে লিখে দিচ্ছে মানে? পরে বলতেছে হ্যাঁ কেন, তুই কি জানিস না যে আমাদের যে কলা বাগানটা ছিল, যেটা তোর শ্বশুর আমাদের কাছ থেকে কিনতে চাইছিল, এটা তোর আব্বা কোনো টাকা পয়সা না নিয়ে তোর জামাইয়ের নামে লিখে দিছে। আমি বলি কি বলো, তোমরা যে এত বড় একটা কাজ করছো এটা আমাকে একটাবার বলবা না? পরে বলি যে তোর আব্বা তো তোকে অনেক কল দিয়েছিল তোকে জানানোর জন্য, কিন্তু তুই তো কল রিসিভ করিস নাই। আমি বললাম তুমি কি বলতেছো, আমি তো জানি যে আমার স্বামী হচ্ছে ও তো কী বলতেছো কখন? পরে বলতেছে যে এরকম মাঝে দিনে ডেট বললো। আমি বুঝতে পারছি সেদিনে ও আমাকে বলছিল যে ও কক্সবাজার চিটংয়ে যাচ্ছে। চিটংয়ের কথা বলো, আসলে চিটংয়ে যায় নাই, ও হচ্ছে আমার আব্বার সাথে দলিল করার জন্য আমাদের বাড়িতে গেছে। আমি তখন কিছুই বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে কী হচ্ছে। যাই হোক, বাবার সয় সম্পত্তির প্রতি আমার কোনোদিনও কোনো কিছু ছিল না। বাবার সম্পত্তি যাক বা নাই যাক, আমার জীবনটা তো নরক হয়ে গেল। এভাবে মা প্রায় 5-6 দিনের মতো আমাদের বাসায় ছিল, আব্বা মা দুজনেই ছিল। 5-6 দিন পরে তারা চলে যায়। তারা চলে যাওয়ার পরে আমার স্বামী আমার সাথে একটু মিসবিহেভ করতে শুরু করে, মানে কথায় কথা আমার গায়ে হাত তোলে, এটা সেটা করে। তখন আমার স্বামীর বড় ভাই উনি হচ্ছে নাফিও ভাইয়া হচ্ছে আমাকে মাঝে মাঝে বুঝায় যে কান্নাকাটি করো না ছোটো বোন, যা হবার তা ঠিক হয়ে গেছে এরকম। তো উনি আমাকে এরকম করতে করতে উনি সবসময় আমার গায়ে হাত দেয়। আমি যখনই আমার স্বামীকে কিছু বলি, একদিন আমার স্বামী আমাকে স্ট্রেট বলতেছে নাফিও ভাই যা করতে বলে তুই তা করবি। আমি বলি তোমার ভাই যা করতে বলে মানে তোমার ভাই কী করতে বলে, তুমি কি এগুলো জানো না? ও আমাকে বলে যে আমি সব কিছু জানি, আমরা 2 ভাই হচ্ছে আমেরিকাতে একসাথে ছিলাম, এগুলো কোনো ব্যাপার না, আমাদের হচ্ছে ফ্রি মাইন্ড, আমরা ফ্রি মাইন্ড এগুলো করি। সো আমার ভাই যা যা করতে চাই তুই কোনো বাধা দিবি না। আমি বললাম আমার জীবন থাকতে তোমার ভাই আমার গায়ে হাত দিবে তো আমি মরে যাব, এরকম করে আমি ধমক দিই। কিন্তু আমার কোনো কথাই ওরা গ্রাহ্য করে না। এর পরের দিন আমার স্বামী আমাকে বলতেছে যে আমি হচ্ছে কক্সবাজার যাব, আমাদের হচ্ছে বিজনেসের একটা মিটিংয়ে। আমি বললাম তাহলে আমিও যাব। পরে বলতেছে আমরা 2 ভাইয়ে যাচ্ছি, আমিও যাচ্ছি, নাফিও ভাইও যাচ্ছে, তোমার কোনো প্রবলেম নেই, তুমি বাসায় থাকো। তাই আমি বললাম তোমার ভাই যাবে? পরে বলে হ্যাঁ আমার ভাইও যাবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো দুপুরবেলা ওরা 2 ভাই হচ্ছে একসাথে বাসা থেকে বের হয়ে গেল, আমি বাসার মধ্যে আছি। 2 ভাই বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে সন্ধ্যার সময় ওর বড় ভাই নাফিও বাসায় ফিরে আসছে, নাদিম আসে নাই। তখন আমি একটু সারপ্রাইজে নাফিও ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া আপনি আসছেন, নাদিম কোথায়? পরে বলে নাদিম তো কক্সবাজার গেছে। আমি বললাম নাদিম কক্সবাজার গেছে, আপনি জান নাই? পরে বলতেছে যে না আমি যাই নাই। আমি বললাম কেন, আপনি কেন যান নাই? পরে বলতেছে আরে ভাই মিটিং ছিল নাদিমের, আমি কেন যাব? আমি বলি আপনি কোথায় থাকবেন? পরে বলে আমি বাসায় থাকবো। তাহলে আমি বললাম ঠিক আছে, আপনি যদি বাসায় থাকেন আমি আমার আব্বা আম্মাকে দেখতে যাব, আপনি আমাকে একটু করেন, বাসাতে আমাকে একটু পাঠিয়ে দেন, আমি একটু আব্বা আম্মাকে দেখতে যাব। তো বলে আচ্ছা ঠিক আছে, আপনার আব্বা আম্মাকে দেখতে যাবেন, প্রবলেম কি? এটা বলার পরে আমি কী করি, আমার দরজাটা নক করি। দরজাটা নক করার পর আমি রুমে
এসে দরজা নক করে আমি বাথরুমে যাই গোসল করার জন্য। গোসল টোসল করে এসে আমি রেডি হয়ে বাসা থেকে বের হবো, মানে ড্রয়িং রুমে আসছি। ভাইকে বলছি যে ভাই আপনি কি ড্রাইভারকে কল দেন, ড্রাইভার কই আছে, ও আমার কল ধরতেছে না, ওর একটু আইনা আপনি আমাকে একটু আমার বাড়িতে একটু আমি যাবো, আমার আব্বা আমার অবস্থা খুব খারাপ। তো উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আপনার কল ধরে না? আমি বললাম যে না, কল ধরে না। তখন উনি কল দিয়ে বলতেছে যে আমার ফোনে তো টাকা নাই, একটা কাজ করেন আপনার মোবাইল ফোনটা আমাকে দেন। আমি ড্রাইভারকে কল দিই, তা আমি ওনার কাছে মোবাইল ফোনটা দিলাম। দেওয়ার পরে উনি মোবাইল ফোনের সুইচটা বন্ধ করে মোবাইল ফোনটা পকেটে ভরে ফেললো। আমি বললাম যে আপনি মোবাইল ফোন পকেটে কেন বলেন ভাইয়া? পরে বলতেছে মোবাইল ফোন পকেটে পড়ছে কারণ এখন নাদিম নাই, এখন আপনি হঠাৎ করে গ্রামে চলে যাবেন, নাদিম আসলে সে কী মনে করবে? আপনি বাসায় থাকেন, আপনি বাসায় না থাকলে আমার ভালো লাগবে না। আমি বলতেছি ভাইয়া এগুলো করা যাবে না, আপনি এগুলো কী বলতেছেন, আমি চলে যাব। এটা বলে যখন আমি দস্তাদস্তি করে বেরোতে যাচ্ছিলাম, উনি পেছন থেকে আমার হাত চেপা ধরে কাজের ছেলে মেয়েগুলোর সামনে আমার উপরে এই ড্রয়িং রুমে ছাপিয়ে পড়ে। তখন কাজের ছেলে মেয়েটা এগুলো বড় ছিল না, একটু ছোটো ছিল। ওরা দুজনে লজ্জা পেয়ে বেরিয়ে যায়, ওরা কিচেনে যেয়ে দরজা আটকায় দেয়। উনি আমার সাথে প্রায় 2 ঘন্টা ধরে এগুলো করার পর আমার শরীরে অনেক ব্যথা হয়েছে। আমার হাতে ছুরি ছিল, আমি সাজুগুজু করছিলাম, যার জন্য আমার কানের একটা ডান কানের ধুলটা হচ্ছে ঝুমকা ছিল, ঝুমকাটা একদম ছিঁড়ে কান দিয়ে রক্ত বের হয়। মানে উনি আমাকে তারপর ধরাধরি করে আমাকে আমার বেডরুমে এনে আমার কানের উপর স্যাভলন লাগায়, তারপর উনি নিজে ভেন্ডেজ করে উনি আমার সাথে 1 সপ্তাহ ধরে আমার সাথে এই কাজগুলো করে। আমার কাছে মোবাইল ফোন দেন, আমি কারোর সাথে কথা বলতে পারি না। উনি খাবার নিয়ে আসে, আমাকে খাবার খাওয়ায়, আবার দরজা লাগায় রাখে। এইভাবে যেতে 1 সপ্তাহ পরে আমার স্বামী আসার পরে আমি ওর হাত পা ধরে প্রচণ্ড রকম কান্না করে বলতেছি যে তুমি কেন আমার জীবনটা নষ্ট করতেছো, আমার জীবনটা কেন এভাবে নষ্ট করতেছো, তুমি আমাকে আমার বাড়িতে যেতে দাও প্লিজ, আমি আমার বাড়িতে চলে যাবো, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমি আমার বাড়িতে চলে যাই, অথবা আমাকে বাসা থেকে বেরোইতে দাও, আমি আর এভাবে থাকবো না। আমি তার হাত পা ধরে যতই কান্নাকাটি করে নরপিসারা আমার সাথে আবারও এই কাজগুলো করে। ওর ভাই এবার পালাক্রমে বড় ভাই ছোটো ভাই আমার সাথে এই কাজগুলো দিনের পর দিন করতেই থাকে। আমি বুঝতে পারতেছিলাম না যে আমি কি মানুষ না কোনো দাসী। আমার কাছে মনে হচ্ছে আমি একজন একটা প্রস্টিটিউট তো টাকা পায়, কিন্তু ওরা আমাকে টাকাও তো দেয় না, ওরা আমাকে ওদের মতো করে ব্যবহার করতেছে। আমি নিজেকে আর এই ঘরের বউ হিসাবে দাবি করি না। আর এত মাস হয়ে গেল, এরই মাঝে আমার শ্বশুর কিন্তু এখনও আমেরিকাতে, উনি এখনও কিন্তু আসে নাই। প্রায় যেতে 7-8 মাসের মতো কেটে গেল। আমি এভাবে নির্যাতন ওইপেরণ সহ্য করতে আর আল্লাহর কাছে হাত তুলতেছি যে আল্লাহ তুমি আমার কিছু একটা করো। একদিন ওরা 2 ভাই ড্রয়িং রুমে বসে কিসের জানে হিসাব করতে একটা পর্যায়ে আমার স্বামীকে আমার নাফিও বড় ভাই, ওর বড় ভাই আমার স্বামীর গালে থাপ্পড় মারে। যখন বড় ভাই ছোটো ভাইয়ের গালে থাপ্পড় মারে, তখন আমি তখন রুমের ভিতরে আছি, আমি জানলা ফাঁক। ওরা কিন্তু এরই মাঝে আমাকে কোনো মোবাইল ফোনও দিচ্ছে না, আর বাসায় আমি কোনো লেন ফোনও ব্যবহার করতে পারছি না, কারণ বাসায় কোনো লেন ফোনের লাইনও রাখে নাই, লাইন কেটে দিছে। তখন দেখলাম 2 ভাই মারামারি লেগে যায় প্রচণ্ড। আমি প্রথমে ভাবছিলাম যে ওরা মাঝে মাঝে এরকম মারামারি করে, দুষ্টামি করে, কিন্তু আজকে দেখতেছি, আমি মনে করছি যে তো অন্য দিনের মতো হয়তো দুষ্টামি করতেছে, কিন্তু আমি খেয়াল করে দেখতেছি যে আজকে 2 ভাই প্রচণ্ড রকম ঝগড়া করতেছে, এবং এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাই দিছে। মানে এরকম ফুলের একটা তোড়া টপ ছিল মাটির, ওই টপটা দিয়ে এক ভাই আমার স্বামীর মাথায় বাড়ি মারে। ওর বড় ভাই বাড়ি মারার পরে আমার স্বামীর মাথা ফেটে যাওয়ার পরে ও এখানে ঢুলে পড়ে যায়। তখন আমি দৌড়ে করে গিয়ে ওকে ধরার পরে ও আমার তখন আমার বড় ভাই মানে নাফিও, উনি আমার হাত চাইপা ধরে আমাকে বলে যে ওরে ধরবি না, ও একটা নরপিশাচ, ও তোর সাথে কী করছে তুই জানিস না। আমি বলি যাই করুক, উনি তো আমার স্বামী, আপনি আমার হাত ছাড়েন। তো বলতেছে হারামজাদি, খুব খারাপ ভাষায় একটা গালি দেবে যে হাত ছাড়বো তোরে আমি এখন আবারও এটা করবো, তুই যদি ভালো থাকতে চাস তাহলে ওরে ধরিস না। এভাবে ওই শরীর থেকে রক্ত বেরোতে থাকে, প্রায় 1 ঘন্টার মতো মাথা ফেটে যায়। 1 ঘন্টা পরেও নিজের জ্ঞান ফেরার পরে আমি আর আমার নাফিও বড় ভাই খাটের উপর সোফার উপরে বসে আছি। তখন আমার স্বামী উঠে সে সোফার উপরে বসার পরে এরকম মাথায় হাত দিয়েছে, রক্ত বের হইতেছে, ওর প্রচণ্ড রক্ত ক্ষয়েছে, ও চোখ মিলতে পারতেছে না, আস্তে আস্তে চোখ মিলতেছে। আমার বলছে যে তুমি একটু ডাক্তারকে কল দাও। আমি বলি কীভাবে কল দিব, আমার কাছে কি মোবাইল আছে নাকি বাসায় কোনো ল্যান্ড ফোন আছে? এরকম করতে করতে প্রায় রাত হয়ে যায়, সন্ধ্যার পর হয়ে যাওয়ার পরে আমার স্বামীর বড় ভাই দরজা নক করে রাখে, কাউকে বাসা থেকে বেরোতে দেয় না। সন্ধ্যার দিকে আমাকে আর আমার স্বামীকে রুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে উনি দরজা লাগাই দেয়, বড় ভাই দরজা লাগাই দেয়। যখন দরজা লাগিয়ে দেয় তখন আমি আমার স্বামীকে বলতেছি, এবার বুঝতে পারছো তো, তুমি তো এবার বুঝতে পারছো যে তুমি আমার কার কাছে দিছিলা, আমি তোমার এত ভালোবাসছিলাম, এত বিশ্বাস করছিলাম, অথচ তুমি আমাকে ওনার হাতে তুলে দিলা। আজকে দেখলা তো উনি কেমন মানুষ।
তখন আমার স্বামী আমার পা ধরে কান্নাকাটি করতেছে, বলতেছে বউ আমি না বুঝতে পারি নাই তোমারে, তুমি যে এত ভালো মানুষ আমার এটা জানা ছিল না, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। প্রচুর কান্নাকাটি করে। আমি ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে আমি বলি টেনশন করো না, তুমি উঠো। ওঠার পরে খাটের উপর দুজনে বসে, বাট বাসায় কোনো মোবাইল ফোনও নেই, আমরা বাসা থেকে বের হইতে পারি না। আমাদের দুজনকে খাবার দেয়, আমরা বের হই, খাবার দেয় আবার চলে যায়। উনি এভাবে হচ্ছে আমাদেরকে আটকায় রাখে, আমরা কারোর সাথে যোগাযোগ করতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না। এভাবেই যেতে যেতে প্রায় 7-8 দিনের মতো কেটে যায়। 7-8 দিন পরে আমার স্বামী উনি কী করে, ওনার বাথরুমের যেই ছিল একটা হচ্ছে জানালার মতো ছিল উপরে, জানালার মতো একটা ছিল বাথরুমের উপরে, যে একটা জানালা ছিল, জানালার উপরে একটু রিলিং টাইটের মতো একটু ছিদ্র ছিল। এখান থেকে আমার স্বামী কী করে একটা দিয়ে চেয়ার দিয়ে অনেক কষ্ট করে গ্লাসগুলো ভেঙে উনি রিলিংটা কোনোভাবে ভেঙে উনি ওইখান থেকে বের হয়ে আমার বলতেছে আমি বের হচ্ছি, তুমি কোনো কথা বলবো না, তুমি ভিতরেই থাকো। উনি বের হয়ে সোজা থানায় চলে যায়। থানা থেকে প্রায় আধা ঘন্টার মধ্যে বাড়িতে পুলিশ চলে আসে। আসার পরে পুলিশ এসে দরজা ভাঙে, মেন দরজা যখন ভাঙতেছে তখন নাফিও ভাই এসে আমার দরজা খুলে বলতেছে যে নাদিম কই। আমি বলি নাদিম কই আমি কীভাবে বলবো? পরে বলতেছে রে নাদিম কই। এটা বলে উনি যখন বাথরুম খুলে দেখতেছে এরকম বাথরুমের ছিদ্র, তখন বুঝে গেছে যে নাদিম এখান থেকে বের হয়ে গেছে। তখন উনি কী করছে, বাথরুমের সেম ছিদ্র দিয়ে উনি বেরিয়ে গেছে। বের হয়ে যাওয়ার পরে পুলিশ দরজা ভাঙছে, দরজা ভেঙে ভিতরে ঢুকার পরে আমাকে পাইছে, কিন্তু ওর ভাইকে পায় নাই। নাফিও তখন হচ্ছে দরজা ভেঙে ওইখান দিয়ে চলে গেছে, যেখান থেকে নাদিম গেছে সেম জায়গা দিয়ে হচ্ছে আমার নাদিমের বড় ভাই নাফিও সেম জায়গা দিয়ে বেরিয়ে গেছে। পুলিশ এসে আমাকে ধরার পরে নাদিম হচ্ছে পুলিশের কাছে কমপ্লেন করছে যে ওর ভাই আমাকে দর্শন করছে পালাক্রমে, একবার না অনেক দিন ধরে আমাকে রুমে আটকায় রেখে দর্শন করছে, এগুলো ও পুলিশের কাছে বলার পরে পুলিশ আমাকে সব থানাতে নিয়ে যাচ্ছে। তখন আমার স্বামী বলতেছে আপনারা আপনাদের গাড়ি দিয়ে যান, আমি আর আমার ওয়াইফ হচ্ছে পিছনে গাড়ি দিয়ে আসতেছে। তখন ওরা হচ্ছে পুলিশের গাড়ি দিয়ে পুলিশ যাচ্ছে, আমরা পিছনে আমাদের গাড়ি দিয়ে যাচ্ছি। তখন ড্রাইভার সামনে বসা ছিল, আমার স্বামী আমার পা ধরে বলতেছে বৌরে তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার উপর যা অন্যায় আর অবিচার করছি, তুমি যদি আচ্ছা আমাদের সংসারটা টিকে থাকুক, আমরা এখানে থাকবো না, আমরা বিদেশে চলে যাব, আমরা বিদেশে গিয়ে দুজন অনেক ভালো থাকবো। তুমি থানায় গিয়ে জবানবন্দি দিবা যে আমার ভাই তোমার সাথে এগুলো করছে, জোর করে করছে, আমি যে বলছি এগুলো তুমি স্বীকার করবা না, আমি যে তোমাকে বলছি এগুলো তুমি কোনো কিছুই স্বীকার করবে না, তুমি বলবা যে উনি জোর করে তোমাকে দর্শন করছে। তখন আমি বলি যে আমি এগুলো কেন বলবো, তুমি তো এগুলো শিখিয়ে দিছো, তার জন্য তুমি এগুলো করছে। পরে বলতেছে তুমি কি তোমার স্বামীর ভালো চাও না? যদি তোমার স্বামীর ভালো চাও অ্যাটলিস্ট তুমি এই কাজটা করো। ও আমার হাতে পায়ে ধৈরা কান্নাকাটি করে যখন বলে, তখন আমি বলি আচ্ছা ঠিক আছে আমি বলবো। থানায় যাওয়ার পরে আমি পুলিশের সামনে স্টেটমেন্ট দিই যে হ্যাঁ উনি আমাকে দর্শন করছে, অনেকবার আমার সাথে এগুলো করছে, আমি নিজের জবানবন্দি দিই এবং পুলিশ আমার এই কথাগুলো রেকর্ড করে এবং ভিডিও করার পরে আমার স্বামী করে কি এদিন আমরা আবার বাসে আসি, পুলিশ সিকিউরিটি থাকে, তখন আমাদের বাসার নিচে পুলিশ সিকিউরিটি থাকে। অ্যান্ড পরের দিন সকালবেলা আমার স্বামী সাংবাদিক নিয়ে আসার পরে আমার স্বামী সাংবাদিক সম্মেলন করে। এটা হয়তো অনেকেই জানেন, অনেকে হয়তো সাংবাদিক সম্মেলনটা দেখেছেন, এটা ফেসবুক সহ অনেকগুলো টিভিতে দেখানো হয়েছিল। ঘটনাটা 2010 সালের দিকে ঘটনা। তো তখন সাংবাদিক সম্মেলন করা হয়, সাংবাদিক সম্মেলন করার পরে আমার স্বামী হচ্ছে সব কিছু বলে। আমিও তখন সাংবাদিকদের সামনে স্বীকার করি যে হ্যাঁ আমাকে এরকম করে দর্শন করছে, এভাবে আমার সাথে এগুলো করছে। আমি করার পরে সব কিছু আমি স্বীকার করার পরে সাংবাদিকরা হচ্ছে ওর ভাইয়ের উপর স্টেপ নেয়। তখন ওর ভাই কীভাবে কাগজপত্র করে কীভাবে ঠিক করে আবার আমেরিকাতে চলে যাওয়ার পরে বাংলাদেশে যে প্রপার্টিগুলো ছিল এগুলো সব কিছু আমার স্বামী তার নামে দলিল করে নেয়। ওর ভাই আর বাংলাদেশে আসে না, ওর ভাই এবং বাবা দুজনে এত যে প্রবলেম হচ্ছে, ওর বাবা কিন্তু তখন আমেরিকা থেকে আসতেছে না। মানে এখন আমার কাছে সন্দেহ লাগতেছে যে এইটা আসলে ওদের বাপ ছিল কিনা। আমি আজও জানি না যে এটা ওদের সত্যিকারের বাবা ছিল কিনা, নাকি ওদের কোনো দূর পরিচিত কোনো আত্মীয় ছিল। আর উনি এতটা ইয়াং ছিল দেখে মনেই হচ্ছিল না যে ওরা বাপ আর ছেলে। এভাবে যেতে যাই হোক এখন মোটামুটি আমার জীবনে একটু শান্তি আসছে, দুজনে মিলে অন্তত মোটামুটি একটু ভালো আছি। যাই হোক ও আমাকে নিয়ে ভালো আছে। এরই মাঝে আমার পেটে বাচ্চা আসার পরে আমি আর ওরে বলি যে আমাদের তো বাবু আসছে, চলো না আমরা বাইরে কোথাও ঘুরতে যাই, অন্য কোনো দেশের দিকে আমরা যাই। কিন্তু আমাকে বলে যে না আমরা কোনো দেশে যাব না। কিন্তু আমাকে সবসময় খোঁটা দেয়, আমাকে সবসময় বলে যে এটা কি আমার বাচ্চা নাকি নাফিউর বাচ্চা। আমি বলি কেন তোমার বাচ্চা? নাফিউর বাচ্চা, ওটা তোমার বাচ্চা। পরে বলে কেন, নাফিউর বাচ্চা তো হতে পারে। তা আমি কোনো কিছু বলি না। এভাবেও দিনের পর দিন আমাকে খোঁটা দিয়ে কথাগুলো বলতে আমার ভিতরে অনেক কষ্ট লাগে। আমি একটা দিন বলি যে তুমি যদি এরকম করো আমি বাচ্চাটা নষ্ট করে ফেলবো, আমি বাচ্চাটা নষ্ট করে ফেলে আবার বাচ্চা নিব। তখন বলে বাচ্চা নষ্ট করবি তাহলে কর না, মানে তখন কিন্তু উনি আমার সাথে তুই করে সম্বোধন করে। আমি বুঝতে পারি না এরকম কথায় উনি একদিন আমার গায়ে হাত তোলে। আমি যখন রেগে যাই উনি আমার গায়ে হাত তোলে পেটের মধ্যে একটা লাথি মারে।
লাথি মারার পরে আমার পেটে হচ্ছে প্রচণ্ড ব্যথা হয় এবং ব্লাড বেরিয়ে যায়। তো কাজের ছেলে ছিল, কাজের মেয়েটা ধরাধরি করে ড্রাইভারকে ডেকে না আমাকে গাড়ি করে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে আমার বাচ্চাটা হচ্ছে প্রসব হয়ে যায়। বাচ্চাটা কোনো ভূমিষ্ঠ হয় না, একদম ইঁদুরের বাচ্চার মতো এটা বের হয়। এত যে বাচ্চাটার অবস্থা খারাপ আমি আসলে বলে বুঝাইতে পারবো না। বাচ্চাটার দিকে তাকাইলে যে কোনো মানুষের চোখে পানি চলে আসবে। কিন্তু হ্যাঁ, বাচ্চাটা তখনও জীবিত ছিল। আমার মনে আছে ইঁদুরের বাচ্চার চেয়েও মনে হয় কি বিড়ালের যে ছোট্ট বাচ্চাগুলো হয় না, এগুলোর চেয়েও আমার কাছে মনে হয় ছোটো ছিল। এরকমভাবে আমার হচ্ছে মেয়ে বাবু, আমার মেয়েটা দুনিয়াতে আসার পরে ও আমার বাড়িতে আসার পরে ও কোনোভাবে মানে বাসায় আসার পরে কোনোভাবে মেয়ের ট্রিটমেন্ট করে না, মেয়ের জন্য কোনো টাকা পয়সা দেয় না, বা হচ্ছে ডাক্তার আসে ডাক্তারের বিল দিতে চায় না, আমাকে ঠিকমতো সেবা যত্ন করে না। তখন আমি একদিন আমার মাকে ফোন করে মাকে বলি যে মা তুমি আমাকে এখান থেকে এইভাবে নিয়ে যাও। কিন্তু এদিকে কিন্তু আমাদের এলাকাতে সবাই জেনে গেছে এই ব্যাপারগুলো। তো জানার পরে আমার আব্বা হচ্ছে তখন আমার আম্মা আসে ঢাকাতে, এসে আমাকে গ্রামে নিয়ে যায়। গ্রামে নিয়ে যাওয়ার পরে আমার স্বামী আমার আর কোনো খোঁজ খবর নেয় না, আমি ফোন দিলে রিসিভ করে না, বাড়িতে আসে না। এদিক দিয়ে বাবা যখন বাসা থেকে বের হয় তখন সবাই বাবাকে বিভিন্ন রকমের বাজে কথা বলতে থাকে, যে এরকম মেয়েটারে হচ্ছে দুই ভাই মিলে ব্যবহার করছে, এরকম করে আমার আব্বাকে সবসময় খারাপ কথা বলে। আর বাসার ভিতরে প্রচণ্ড রকম মানুষ আসে, আজকে আসে কালকে আসে, এরকম করে যে আমাকে দেখে সেই বলে যে কিরে সাংবাদিক সম্মেলন করে বলছিলে তোর স্বামী আর তার বড় ভাই নাকি তোর সাথে এগুলো করতো। মানে এমন একটা পর্যায়ে হয়ে গেছে যে আমি বাসা থেকে বেরোইতে পারতেছি না, এখানে থাকার কোনো উপায় আমার নাই। আর তখন আমার স্বামী আমার কোনো কল রিসিভ করে না, তাকে যতই কল দিই সে আমার কোনো কল ধরে না। তখন আমার আব্বা করে কি, যে আমার আব্বাও তো বুঝতে পারতেছে যে আমার খোঁজ খবর নিতেছে না, তো আমার আব্বা তার ফুফাতো ভাইকে আনার পর ওই ফুফাতো ভাই বলতেছে যে আমার আব্বার ফুফাতো ভাই আর কি আমার খালু, উনি বলতেছে যে আরে ওনার সাথে তো আমার দূর সম্পর্কে, উনি আমার বন্ধু হয়, এখন আমি ওনার সম্বন্ধে এত কীভাবে জানবো, উনি তো এখন আমেরিকাতে আছে, উনি যদি বাংলাদেশে আসে তাহলে একটা কিছু হবে। তখন উনি আমার আব্বা বলতেছিল যে আমরা মেয়েটার সাথে আমি আমার আব্বাকে সব কিছু খুলে বলি। তখন উনি বলে যে আমার মেয়েটার সাথে আমার আব্বা বলতেছে ফুপাকে যে আমার মেয়ের সাথে এই কাজগুলো হয়েছিল, এগুলোর কি কোনো বিচার হবে না? তখন আমার আব্বা একটা সময় রেগে যায়, প্রায় 1 মাস ও আমার কোনো খোঁজ খবর নেয় না, আমার স্বামী আমার কল রিসিভ করে না, আমি ঢাকায় যাইলেও আমার গায়ে হাত তোলে, আমি আবার চলে আসি। আর এদিকে আমার মেয়েটার জন্য প্রচুর টাকা পয়সা খরচ হয়। আমার আব্বা এইভাবে টাকা পয়সা দিতে আমাদের প্রায় অনেক জায়গা আব্বা বিক্রি করে, আমার মেয়েটার পিছনে প্রায় 9 লাখ টাকার মতো আমি খরচ করি। তাকে প্রতিদিন হচ্ছে ডাক্তারের কাছে নিতে হয়, মানে ওকে একটা বক্সের মধ্যে রাখা হয়, একটা বক্স করে রাখা হয় ওইখানে। ডাক্তার বলেছিল ওইখানে যে মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, দেখা যায় 1 মাসে ওর পিছনে প্রায় 1 লাখ টাকার উপরে খরচ হয়ে যায়। তো 1 লাখ 1.5 লাখ টাকা 1 মাসে এরকম করে খরচ করতাম। ওকে আমি হসপিটালে রেখে দিয়েছি। এভাবে যেতে যেতে আমার আব্বা একটা সময় থানায় গিয়ে আমার স্বামীর নামে মামলা করে, নাদিমের বড় ভাইয়ের নামে। ওর বড় ভাই ওর বাবা তো বিদেশে চলে গেছে, নাদিম বাংলাদেশে আছে, নাদিমের নামে মামলা করা হয়। মামলা করার পরে এভাবে মামলা মামলা থেকে নাদিমের সাথে যোগাযোগ করা হয়। একদিন নাদিম আমার আব্বাকে ফোন করে বলে যে মামলা উঠিয়ে নিতে বলে। তো আমার আব্বা বলতেছে যে না আমি মামলা উঠিয়ে নিব না। নাদিম বলে ঠিক আছে আপনার মেয়েকে আমাদের বাসায় পাঠিয়ে দেন। তখন আমার আব্বা বলতেছে যে আমার মেয়ের কী সিকিউরিটি আছে যে তুই পেটে লাথি মেরে আমার মেয়ের 6 মাসের বাচ্চা তুই পেট থেকে বের করে ফেলছিস, এখন তোর কী গ্যারান্টি আছে যে তুই আমার মেয়েটাকে বাঁচায় রাখবি, আমার মেয়েকে বাঁচায় রাখবি, সেটা তো মনে হয় না। আর তুই যেই কাজ করছিস তোর বড় ভাই সহ এগুলো সব আমার মেয়ে আমার কাছে বলছে, সুতরাং তোর মতো নরপিসাদের কাছে আমি আর কখনোই আমার মেয়েকে দিব না, আমি যা করার তোর সাথে এখন আইনিভাবে করব। এগুলো বলতে থাকে। বলার পরে নাদিম আমার আব্বাকে অনেক সাবধান করে যে আমি আপনাকে সাবধান করতেছি, যদি জীবন বাঁচাতে চান তবে প্লিজ এই কাজগুলো করবেন না, আপনি মামলা উঠে নেন, তা না হলে পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে। তখন আব্বা আমাদের এলাকার যে ওসি সাহেব ছিল, ওসি সাহেবের কাছে গিয়ে আব্বা সব কিছু খুব সুন্দর করে বলে, আমাদের এলাকার চেয়ারম্যান এবং এমপি সাহেবের সহযোগিতায় আমার আব্বা খুব শক্ত করে থানায় মামলা করে। থানায় মামলা করে প্রায় 15 দিনের মতো কেটে যায়। 15 দিন পুলিশ নাদিমকে হুন্য হয়ে খুঁজতেছে ঢাকাতে বিভিন্ন জায়গায়, এবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক জায়গা থেকে খোঁজা হচ্ছে, বাট সে বিদেশেও যায় না, কারণ ওরা পাসপোর্ট চেক করে ওকে বিদেশেও পাওয়া যায় না। তারপরে পুলিশে একটা খবর পাওয়া যায় যে ও ইন্ডিয়াতে চলে গেছে এরকম একটা খোঁজ খবর আসে। তার মাঝে আমার আব্বা এই যে জায়গাটা নাদিমের নামে লিখে দিছে ওই জায়গাটা ফিরিয়ে নেওয়ার জন্য আইনিভাবে অনেক দৌড়দৌড়ি করতেছে। তো একদিন আব্বাকে বলা হয় যে কোর্টে যাওয়ার জন্য, ঢাকাতে যাবে আব্বা এই জায়গার কাগজপত্রগুলো নিয়ে ঢাকা যাবে। আব্বা যে উকিল ধরে সেই উকিল নাদিমের সাথে কথাবার্তা বলে, উকিলের সাথে নাদিমের কীভাবে কথাবার্তা এটা আমি জানি না। তখন উকিল আমার আব্বাকে ফোন করে বলে যে নাদিম বলছে আপনি ঢাকাতে আসলেও আপনার জায়গা দিয়ে দেবে। তখন আমার আব্বাকে আমি প্রথমত নিষেধ করছিলাম যে বাবা তোমার যাওয়ার দরকার নেই, তুমি কাউকে সাথে করে নিয়ে যাও। তখন আমার আব্বা বলতেছে দিনে দিনে যাবো, দিনে দিনে চলে আসবো, প্রবলেম কি? এটা বলে আব্বা সকালবেলা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
আমার ছোটো ভাইটা যাইতে চাইছিল, কিন্তু আমার ছোটো ভাইয়ের পরীক্ষা ছিল। ও তখন ক্লাস 10-এ এসএসসি পরীক্ষা দিত, ক্লাস 10-এ তখনও। তো কী একটা পরীক্ষা ছিল, যার জন্য আমার ছোটো ভাইটা যেতে পারেনি। আব্বা একাই যায়। যাওয়ার পরে রাত হয়ে যায়, মানে আব্বা যাওয়ার পরে রাত হয়ে যায়। রাত হওয়ার পরেও আব্বার বাড়িতে ফিরতেছে না। সবাই টেনশন করতেছে কী হলো, আব্বা কেন আসতেছে না। আব্বার মোবাইল ফোনটা তখন বন্ধ পায়। বিভিন্ন জায়গায় খোঁজ খবর করি, অনেক জায়গায় খোঁজ খবর করি, কোথাও আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক জায়গায় খোঁজ খবর করা হচ্ছে, অনেক জায়গায় যাওয়া হচ্ছে, বাট কোথাও আব্বাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আব্বা কোথায় গেছে, কোথায় চলে গেছে, এটা কেউ বলতে পারে না। আমাদের যত আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সবার কাছে সবাই ঢাকাতে যায়। নিখোঁজ পত্রিকাতে নিখোঁজ বিজ্ঞপ্তি দেওয়া হয়, এবং যে উকিলের কাছে আব্বা গেছিল, সেই উকিলকে জিজ্ঞেস করা হয় যে আমার আব্বা কোথায় গেল। উকিল সাহেব বলতেছে থানাতে আসছিল, কোর্টে আসছিল, কোর্টে আসার পরে উনি যে স্টেটমেন্ট দিয়েছে, যে স্টেটমেন্ট দেওয়ার পর উনি কোর্ট থেকে চলে গেছে। আমাদেরকে বললো যে গ্রামে চলে যাবে। এখন কোথায় গেছে এটা তো আমরা জানি না। এভাবে যেতে যেতে প্রায় 1 মাসের মতো কেটে গেল। 1 মাস আমরা আমার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। 1 মাস পরে একবার ফেসবুকে ঘাটাঘাটি করতেছে, মানে ফেসবুকে, আমি তখন ফেসবুক চালাই। ফেসবুক তখন আসলে ওভাবে প্রচলিত না, মানে মোটামুটি ওভাবে মানুষজন চালাইতো না আর কি, খুব কম প্রচলিত ছিল। ঘটনাটা 2011 থেকে 2012-র ভিতরে ছিল, 12-13-র এদিকে। তখন খুব প্রথম ফেসবুক এসেছে, এরকমভাবে ফেসবুকের প্রমোশন ছিল না তখন। যখন আমি ফেসবুকে হঠাৎ করে দেখতেছি একটা ভিডিও, আমি ভিডিওটাতে দেখতেছি যে রাঙামাটিতে একটা বৃদ্ধার লাশ পাওয়া গেছে। তো লাশটা পাওয়া গেছে ওরকম, কিন্তু আমার আব্বার পকেটে আইডি কার্ড ছিল। আমার আব্বা আইডি কার্ড নিয়ে গেছিলো। তো আইডি কার্ডের ছবি উঠায় আইডি কার্ডটা সব ভিডিও করে দেয়। তখন আমি দেখতে পাই যে ওই আইডি কার্ডটা আমার আব্বার। তখন আমি হাউ করে কেঁদে উঠে আমার মাকে বলি যে মা, আব্বার লাশ তো পাওয়া গেছে রাঙামাটিতে। এরকম করে একটা লোক ভিডিও করে দিছে, দেখো ফেসবুকে, আব্বার আইডি কার্ড ওখানে। তখন আমি আমার মা তাড়াতাড়ি আমার এখানে যাওয়ার পর দেখতে চাই যে আব্বার শরীরটা একদম পচে গেছে, কিচ্ছু নাই, মানে শুধু হাড়গুলা আছে। আর যে পাঞ্জাবিটা পরে গেছিলো, পাঞ্জাবিটা এখনও ভালো আছে, এবং পাঞ্জাবির পকেটে আব্বার চিরুনি, তারপর আবার একটা রুমাল, আর হচ্ছে আইডি কার্ড ছিল, কিছু টাকা ছিল, মোবাইল ফোনটা ছিল আব্বার পাশেই ছিল, পকেটেই ছিল মোবাইল ফোনটা, কিন্তু এটা নাকি বন্ধ পাওয়া গেছে। প্রায় এটা 1 মাসের কাছাকাছি হয়ে যাবে, আব্বাকে খুঁজে পাচ্ছি না। 1 মাসের ঘটনা তখন ওখান থেকে আব্বাকে আমরা আমাদের কুড়িগ্রামে আনার পরে আব্বার গায়ে কিছুই নেই। আব্বাকে একটা প্লাস্টিকের মোড়ানো একটা ব্যাগের ভিতরে ঢুকায় আব্বাকে ওখানে মাটি দেওয়া হয়। আমাদের গ্রামের কবরস্থানে মাটি দেওয়া হয়। আমার আব্বা মামলা করেছিল, মামলাটা যে জায়গায় ছিল আজও মামলাটা, আজ প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেছে। মামলাটা যেখানে আছে, মামলাটা এখানেই পড়ে আছে। এখন আমি পুলিশের কাছে যাই। আমার কাবিন হয়েছিল 6 লাখ টাকা, আমি কাবিনের 1 টাকাও পাই নাই। আমি জানি না আমাকে আসলে তালাক দেওয়া হয়েছে কিনা, আমি কোনো পেপারে সই করি নাই। কিন্তু আমি দেখতে পাই যে ওর আব্বা আম্মা, ওর মা ছিল না, ওর মাকে আমি দেখি না। ওরা বলছিল যে ওর মা মারা গেছে। আমরা যখন বিয়ে হয় তখন ও বলছিল যে ওর মা মারা গেছে, কিন্তু সত্যিকার অর্থে ওর মা আমেরিকাতে থাকতো। ওর বাবা মা দুজনেই বাংলাদেশে আসে, ওর বড় ভাই বাংলাদেশে আছে। ওরা অনেক ভালো আছে, এবং ও শেষে একটা বিয়ে পর্যন্ত করছে। সেই বউ নিয়ে ও অনেক সুখে আছে, অনেক ভালো আছে। ও একটা বাংলাদেশের বিশাল কোম্পানির মালিক। কোম্পানির নামটা বললে হয়তো সবাই চিনবেন, আমি এই জন্য কোম্পানির নামটা বলতে চাই না। কোম্পানিতে অনেক মানুষ কাজ করে। আমি এই মামলার জন্য অনেক দৌড়াদৌড়ি করেছি, আমি কারো কাছে কোনো সহযোগিতা পাই নাই। আপন ভাই, আমি আপনার কাছে এই কথাগুলো বলতেছি, আমি স্বীকার করি আমার আব্বার একটা ছোট্ট ভুলের কারণে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেল। আমার আব্বার মতো কোনো বাবা যাতে এরকম কোনো ভুল সিদ্ধান্ত না নেয়, এরকম কোনো ভুল না করে, এই জন্য আপনি আমার জীবনের গল্পটা মানুষের সামনে প্রচার করবেন ভাই। সমস্ত দর্শক শ্রোতা সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পুরোটা স্টোরি আমার সাথে শোনার জন্য। আমি আসলে গল্পের মাঝে অনেক কিছু ছিল, আসলে বিস্তারিত বলতে গেলে হয়তো 2 ঘন্টা এই অনুষ্ঠানটা শেষ করা সম্ভব হতো না। আমি খুব সংক্ষেপ করে যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, আমি সেই ইম্পর্টেন্ট জায়গাগুলোতেই তুলে ধরেছিলাম। আমি গল্পটা যখন শুরু করি আপনাদেরকে তখন বলেছিলাম যে গল্পের শেষের দিকে আপনারা নিশ্চিতভাবে বুঝতে পারবেন, যদি পুরোটা গল্প শোনেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে সত্যিকারে আল্লাহ কাউকে নিরাশ করে না, আল্লাহর বিচার আল্লাহ ঠিকই করে, আমরা বান্দারা সেটা বুঝতে পারি না। এটা হচ্ছে বড় কথা। আপনি একটা
চিন্তা করে দেখেন, আমরা আমাদের জন্ম থেকে শুরু করে একটা মানুষ যখন মানে বুঝতে শুরু করে, যখন সে ইনকাম করতে শুরু করে বা বুঝতে শুরু করে, আমাদের জীবনটা প্রথমে আমরা শুরু করি বইপত্রের পিছনে। সার্টিফিকেট অর্জন করতে হবে, চাকরি করতে হবে, টাকা, মানে মিন্স হচ্ছে টাকা। একটা মানুষ যখন বুঝতে শুরু করে সে তখন থেকে টাকার পিছনে দৌড়াতে থাকে। একটা সময় সে এতটাই দুর্বল হয়ে যায়, তখন হয়তো তার অনেক টাকা হয়ে যায়, কিন্তু সেই টাকাগুলো ভোগ করার মতো বয়স তার সে সময় আর থাকে না। কিংবা অনেকে হয়তো টাকার পিছনে দৌড়াতে একটা সময় কবরের ভিতরে লুটে পড়ে আর সেখানে থেকে মাটি দিয়ে ফেলা হয়। লোভ মানুষের মাঝে এমনভাবে কাজ করে, আমি আসলে একটা জিনিস স্পষ্ট দেখেছি, প্রতিটা অপরাধের পিছনে দুটো জিনিস কাজ করে। প্রথমত লোভ, দ্বিতীয় হচ্ছে মিথ্যা। এই মিথ্যা আর লোভ, এই দুটো জিনিস মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। এই গল্পের থেকে যেটা শিকার আমি জানি আপনারা অনেক বেশি বুদ্ধিমান, অনেক চালাক। যারা গল্পটা শেষ পর্যন্ত শুনেছেন আপনারা বুঝতে পেরেছেন যে কী এই গল্পটা থেকে বোঝা উচিত। যদি আপনার কোনো পরিবার, আপনার কোনো ভাই বলেন, বোন বলেন, বন্ধু বান্ধবী যাই বলেন না কেন, যদি কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটে থাকে, যদি এরকম কোনো ঘটনা কারোর সাথে ঘটে যায়, তাহলে আমার এই কথাগুলো, আমার এই জীবনের গল্পটা আজকে নাবিলের জীবনের গল্পটা আপনি তাদের কাছে পৌঁছে দেবেন, শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন যে এরকম একটা ঘটনা কুড়িগ্রামে নাবিলা নামের একটা মেয়ের সাথে ঘটেছিল। সো এরকম কোনো স্টেপ নেওয়া যাবে না। সব অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপন এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কার জীবনের গল্প নিয়ে আমি আবারও হাজির হয়ে যাব জীবনের গল্প এই অনুষ্ঠানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।